বকখালি আমরা সবাই একবার না একবার এসেছি এবং এখানকার সাইট সিনও করেছি, কিন্তু সব কি ঘুরে দেখেছি এই প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে। না, সব ঘুরে দেখোনি। বর্তমানে বকখালিতে কিছু চিরাচরিত স্থান ঘুরে দেখানো হয় এবং তার ভাড়াও ফিক্স। কিন্তু আমরা যদি বলি এই চিরাচরিত স্থানগুলি ছাড়াও রয়েছে নতুন একটা স্থান যেখানে এখনো সেইভাবে পর্যটক এসে পৌঁছায়নি। ভাবছো কোথায়? তাহলে চলো এই অজানা অচেনা জায়গাটি আজ আমরা 1 রাত 2 দিনের বকখালি ট্যুরে ঘুরে দেখব। আর তার সাথে কত ভাড়া লাগলো আর কোন স্থানটি আগে দেখবে এই সব তথ্যই দেব এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা বকখালিকে এক নতুন রূপে দেখবে ভ্রমণ জুটির চোখ দিয়ে। তাহলে আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদের মোটিভেট করো। আমরা যেমন বকখালি ঘুরতে এসেছি সেরকমই ভাবছি যে বকখালি সাইট সিনও ঘুরতে যাব। আর যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ভ্রমণ জুটি আজকেই মানে 10 তারিখেই আমরা সাইট সিন করতে। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, তোমরা এতদিন হয়তো বুঝতে পেরেছো আমরা ভ্রমণ জুটি যে সাইট সিনই করি না কেন, সে যে জায়গাতেই যায় না কেন, যতগুলো সাইট সিন আছে তার থেকে কোথাও না কোথাও লুকিয়ে থাকা অববিট কোনো সাইট সিন খুঁজে বার করি। আর এবারেও আমরা তাই করছি। আশা করছি আমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমরা যে বকখালি 5টা সাইট সিন সম্বন্ধে জানি, সেই 5টা সাইট সিনের সঙ্গে সঙ্গে আরও একটা অতিরিক্ত সাইট সিন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কারণ কি যে সাইট সিনটা কথা আমরা তোমাদেরকে বলছি সেখানে থেকে আমরা বকখালিকে অ্যাজ এ সাইট সিন হিসাবে দেখতে আসি, কিন্তু আমরা উল্টো। আমরা কি করছি, বকখালিতে থেকে সেই স্পেশাল জায়গাটাকে অ্যাজ এ সাইট সিন হিসাবে দেখছি। আমি হরপ করে বলতে পারি ইউটিউবে প্রথমবার এই বকখালি সাইট সিনে এই জায়গাটি আসতে চলেছে। আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করো, যাতে যারা বকখালিতে আসতে চাইছে, বকখালিতে এসে সাইট সিন করতে চাইছে, তাদের সাইট সিনের লিস্টে যেন এই 6 নম্বর সাইট সিনটা অবশ্যই থাকে। তো চলো হেনরিল আইল্যান্ড, ফ্রেজারগঞ্জের সাথে সাথে এই স্পেশাল সাইট সিনটাও দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, 10 টাকা করে নিয়েছে। তো 3 জনে আছি, 30 টাকা। দারুণ জায়গা, সুন্দর গার্ডেন করা। এ তো এসছিল মানে 2009 না 9 এসছিল। আমি তারপরও 2013-14তে এসছিলাম। 14 না আমার 13তে এসছিলাম। তখন এই জায়গাগুলো কীরকম ছিল আর এখন টোটালি চেঞ্জড। এখানে একটা ব্যাপার বলে দিই, এখানে কয়েকটা রিসোর্ট আছে, সেই রিসোর্টগুলো প্রতিটা গাছের নাম দিয়ে করা। আর এইগুলো সব বুকিং হয় সল্ট লেকের বিকাশ ভবন থেকে। এর আগেও এসছি, কিন্তু এরকম কাদা মাটি দেখিনি। এবারে যেটা কাদা মাটি দেখছি, আর জল অনেকটা দূরে, এখন পুরো ভাটা চলছে, অনেকটা দূরে জল। তো আচ্ছা, স্রোত আছে, ভালো স্রোত আছে। ভেবেছিলাম আমরা ওখানে যাব, কিন্তু কাদা যা অবস্থা, আমি তো চলে আসলাম এতটা, এবার যাবো কি করে চিন্তা করছি। দেখি আস্তে আস্তে পেরিয়ে যাই। এই আইল্যান্ডে আমি এর আগেও এসছি বুঝলে, কিন্তু এরকম কাদা দেখিনি।
বকখালি বলো, হেনরি আইল্যান্ড বলো, এখানে তোমরা কখনো একই রকম বালি দেখতে পাবে না, বা কখনো থেকে বালি আছে, কখনো থেকে এরকম কাদা বালি রয়েছে। এর একটাই কারণ হচ্ছে এখানে প্রায় তোমার অনেক প্রাকৃতিক দুর্যোগ আসে, এত ঝড়, আমফান, ফণি, দানা, আইলা। এর ফলে কি হয়, এখানকার বালি এখানকার মাটি সরে গিয়ে অন্য জায়গায় যায়, আবার অন্য জায়গার বালি এখানে সরে আসে। এই জন্য যে তোমরা যদি 5-6 বছর আগে একবার এসে এখানে দেখে যাও যে শুকনো ঝরঝরে বালি রয়েছে সাদা রঙের, এরকম আমাদের মধ্যে এসে অবাক হবে এত কাদা বালি কোথা থেকে আসলো। এটাই হচ্ছে এখানকার মাটি বা বলো বালির পরিবর্তনের একটা কারণ। আর এখানে দুজন খুব ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে, এই দেখুন, এই একজন আর এই একজন। এই মুহূর্তে এই হেনরি আইল্যান্ডে আমরা ভ্রমণ জুটি একা, জাস্ট দুজনে মিলে এই কি বলবো, এই হাওয়াটাকে এনজয় করছে, নেচারটাকে এনজয় করছে, ভীষণ ভালো লাগছে। যখন এসেছিলাম গরুর পালদের সাথে করে এসেছিলাম, গরুর পালরা বেরোচ্ছিল আর আমরা ঢুকছিলাম, আর এখন কেউ নেই, শুধু আমরা দুজন আর তার সাথে এই 2 সারমেয়। তোমরা লাঞ্চ করে যদি পারো বেরিয়ে পড়ো, কেন রেস্ট বা ঘুম তো বাড়িতেও ঘুমাতে পারো। এই সময়টায় ফাঁকা থাকে, ডে লাইটটা খুব ভালো থাকে, সুন্দর হাওয়া হচ্ছে, তো সেই রকম ক্লান্তিটা হবে না। আমরা যেরকমভাবে করেছি, মানে আমরা যে ঠিক তা না, কিন্তু আমরা মনে করছি যে এই সময়টা আসলে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও জিনিসটা অনেকটা হেল্পফুল হবে। আর এই জায়গার ল্যান্ডস্কেপটা দেখো কি দারুণ লাগছে, দারুণ দারুণ। আমি অ্যাকচুয়ালি টাইম ল্যাপস করতে গেছিলাম, কিন্তু যে কি বলবো, বাছুরের দল না কি গরুর দল আমাকে পুরো টাইম ল্যাপসে 12টা বাজিয়ে দিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক ধরনের ছোট 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 লাল 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 টাইপের এক ধরনের গাছ। এগুলো আমার ঠিক মনে নেই, এগুলো এটা কোন পাখি নাকি খুব ভালো খাবার এটা। আর এখানে দেখো, এখানে জোয়ারের জল কতটা চলে এসছে, মানে এখন আজকে পূর্ণিমা, তার মধ্যে জোয়ার ভালো যখন আসছে, বিরাট ঢেউ। এখনই ভাটাতে যা ঢেউ দেখলাম, মোটামুটি বোঝা যাচ্ছে যে জোয়ারে কিরম ঢেউ ছিল আর রাতে কিরম ঢেউ হবে। হেনরি আইল্যান্ডের সি বিচে যাওয়ার সময় সবচেয়ে দর্শনীয় জিনিস হচ্ছে, মানে ভালো লাগার জিনিস, ভালো ছবি তোলার জিনিস, সব কিছুর জন্য এই ছোট্ট সাঁকোটা। তবে এই সাঁকোর ব্রিজ, তবে এই সাঁকোর একদম পাশে যে লেখা যে সতর্কীকরণটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই লেখা যে কাঠের পোলে একে একে পার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা দিন, কারণ এই হেনরি আইল্যান্ডের মধ্যে প্রচুর চোরা বালি আর চোরা স্রোত রয়েছে। তো তোমরা প্লিজ যখন এই সমুদ্রে এখানে দেখতে আসবে, হেনরি আইল্যান্ড ঘুরতে আসবে, সমুদ্রে দয়া করে নেমো না, কারণ এখানে চোরাবালির পরিমাণ প্রচুর বেশি। যদি সমুদ্রে নামতেই হয় বকখালির মেন সি বিচে নেমো, ওখানে চোরাবালি কিন্তু নেই। হেনরি আইল্যান্ড সি বিচ থেকে আমরা যখন টোটোর দিকে ফিরছি, হঠাৎ করে একটা গাছের দিকে চোখ পড়লো, আর একটা এরকম টাইপের ফল দেখছি। এটা কি ফল, যদি তোমরা কেউ জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ বলতে পারো যে সতর্ক করেই রাখছি, আমাদের জনসাধারণের পক্ষ থেকে প্লাস এখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সবুজায়নকে তোমরা প্লিজ কোনো আবর্জনা ফেলে নষ্ট করো না। আমরাই করি, আমরাই আবার জ্ঞান দিই যে একে ফেলবে না, ওটা ফেলবে না, বাট আমরাই দেখছি এদিকে ওদিকে অনেক কিছু নোংরা পড়ে আছে, বিশেষ করে গরম জলের অনেক কিছু। তো এগুলো যদি ডাস্টবিন ইউজ করো ভীষণ ভালো হয়। সবাই জানে আমোদ প্রমোদের জন্য এখানে আসো, কিন্তু এই আমোদ প্রমোদের সাথে সাথে একটু প্রকৃতিকে যদি নষ্ট না করো ভালো হয় না। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এখানে এসে কোনো গাছে প্লিজ হাত দিও না, কারণ এখানে অনেক কিছু অজানা গাছ রয়েছে, গাছের ক্ষতি হওয়ার সাথে সাথে কিন্তু নিজেদেরও ক্ষতি হবে। এই হেনরি আইল্যান্ডের পার্কিং এর পাশেই রয়েছে একটি ছোট্ট টি স্টল। আচ্ছা, এই হেনরি আইল্যান্ডে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটা আমি এখন উঠছি। চলো আমার সাথে তোমরা ওঠো। ওয়াচ টাওয়ারে উঠলাম,
একটু হাঁপিয়ে গেছি স্বাভাবিক, কিন্তু বেশ ভালো লাগছে। এখান থেকে পুরো হেনরি আইল্যান্ডের গ্রিনটা পুরো দেখা যাচ্ছে, দূরে এখানটা সমুদ্রও দেখা যাচ্ছে, স্রোতও দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। আমরা গেছিলাম এই দিকে, হেনরি আইল্যান্ডের দিকে, এই দিকটা। এই জায়গাগুলো আগে পুরো খোলা ছিল, কোনো কাজ ছিল না, এখন মনে হয় সব কাজ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ভালো করেছে সেফটির জন্য। এখানে দেখো কত ভেড়ি, দেখো কত ভেড়ি। প্রচুর ভেড়ি এখানে। আর এটা পুরো সুন্দরবন এলাকার মধ্যে। একটা কথা বলি, তোমরা বরাবরই দেখেছো আমাদের একটা বৈশিষ্ট্য আছে, আমরা যখন কোনো সাইট সিন করতে যাই সেখানে 5টা থাকুক, 10টা থাকুক, 8টা থাকুক, একটা না একটা এক্সট্রা করেই আসি, যেটা অজানা অচেনা। যেমন আমরা তারাপীঠে সাইট সিনে, যেখানে একদম তারাপীঠ, বোলপুর, যেখানে 8টা 9টা করে সাইট সিন ছিল, সেখানে আমরা 10টা 12টা করে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আমরা ঠিক এরকমই বকখালির 5টা একদম রিনাউন্ডেড সাইট সিনের সাথে কিন্তু আরও একটা অ্যাডিশনাল অ্যাড করছি, যেটা ঘুরতে যাচ্ছি। আর সেটা তোমরা যখন যাবো তোমরা ভাবতে পারবে না যে এটা কি কোনো সাইট সিনের মধ্যে হতে পারে। এটা তো একটা ইটসেলফ একটা জায়গা যাওয়ার, যেখানে 1 নাইট স্টে করতে হয়। হেনরি আইল্যান্ড থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম সোজা লালগঞ্জে। আমাদের আজকের গন্তব্যের সেকেন্ড গন্তব্যস্থল হচ্ছে অফবিট লালগঞ্জ, যেটা কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে না বকখালির। হ্যাঁ, আমরা এখানে আসলাম, বেশ কিছুক্ষণ ধরে চা খেলাম, একটা বাচ্চাকে বেশ কিছু বিস্কুটস খাওয়ালাম, দেন এখন লাল কাঁকড়া দেখছি। মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল, সেটা জন্য শেডেও দাঁড়িয়েছিলাম। আশা করছি আমাদের মতো তোমাদেরও এই অফবিট লালগঞ্জটা ভীষণ ভালো লাগছে। দূরকে দূর বালি, এখানে জল দেখা যাচ্ছে না, মানে খাড়িগুলো রয়েছে অল্প জল, কারণ এখন ভাটা চলছে। জোয়ার হলে জল একদম সামনে চলে আসে, রেখাগুলো দেখেই বুঝতে পারছো। এখানে না বালির ওপরে জলে যে জ্যামিতিক ডিজাইনগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। প্রকৃতি কতভাবে না নিজেদের রূপ ছড়িয়ে যায় সব কিছুর মধ্যে, একদিকে গ্রিন, একদিকে ধূসর বালি, আর তারপরে সমুদ্রের জল। অসাধারণ। এখানে লোকাল মানুষদের মুখ থেকে শুনতে পেলাম এই যে জঙ্গলগুলো আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, এখানে অনেক বিষাক্ত সাপ রয়েছে, তার সঙ্গে হরিণ, বনশুয়োরও আছে। তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবে, আমাদের পোড়া কপাল কখনো কোনো কিছু দেখতে পাই না। আমরা কলকাতা শহরে মাঠের জন্য খেলতে পারি না, মাঠের কেন সব মাঠ তো বিল্ডিং হয়ে গেছে, মানে শেষ। কিন্তু এখানে দেখুন, এখানে যারা আমাদের মানে ছোটো বয়সী ভাইরা রয়েছে, তারা কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই মাঠে, তারা এখানেই মাঠ বানিয়ে নিয়েছে। এই যে দাদারা এখানে জাল বুনছে, শুনলাম একটা ইলিশের জাল বুনছে। আমাকে দিনের বেলা লাইট জ্বালাতে হয়েছে, কারণ প্রচন্ড মেঘ করে আছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাট ভালো লাগছে, সেই লাগছে, সেই পুরো মনে হচ্ছে যেন ডানাতে মৌসুমী আইল্যান্ড থেকে ফেরার সময় যেভাবে আমরা ফিরেছিলাম, ঠিক সেম রাস্তা, সেম ভাবে ওয়েদার। তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি পড়ছে না, বাট মেঘ করে আসছে। আর আমার সামনে আমার জুনিয়র আসছে।
এগুলো কি মাছ গো? এগুলো চারা মাছ না? আমরা দাঁড়িয়ে আছি বেনিফিশের সামনে। এটা একটা খাড়ি, আর এখানে আমরা লাকিলি প্রচুর মাছের যে নৌকার ট্রলারগুলো দেখতে পেলাম। ভেবেছিলাম ফাঁকা ফাঁকা থাকবে, কারণ ট্রলার সবসময় সকালবেলায় আসে, কিন্তু এই যে বিকেলবেলায় এসেছে কত মাছ নিয়ে যাচ্ছে, সবাই জাল গোটাচ্ছে। মানে এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা, কারণ ভেবেছিলাম ফাঁকা থাকবে, জাস্ট দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এসে দেখলাম যে ভর্তি সব ঝুড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে। তারপর ভটভটি ভ্যানগুলোতে করে ওই বড় বড় কেটগুলো করে মাছ নিয়ে যাচ্ছে। সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই খাড়িটাকে বলা হয় এডওয়ার্ড ক্রিক, আর এখানে কিন্তু বেশ কিছু সতর্কীকরণ আছে। দেখো এখানে দুই দাদা এখানে 3টে ঝুড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে। এই মাছ নিয়ে যাওয়ার কিন্তু প্রসেসটা ভীষণ ভালো লাগলো। পুরো জল ঝরে যাচ্ছে, ফ্রেশ মাছ যাচ্ছে। এখান থেকে কিন্তু একটা ট্যুরও হয় জলের, সেটা জম্বুদ্বীপ যাওয়া যায়। 190 টাকা কি 150 টাকা কি 120 টাকা করে পার হেড। দু ধরনের নৌকো থাকে, একটা নৌকোতে 25 জন বসার ব্যবস্থা থাকে, একটা নৌকায় 30 জন। আর যদি সেরকম যদি লোক না থাকে তোমাকে পুরো নৌকাটাকে রিজার্ভ করেই যেতে হবে। তবে ট্রিপটাও ভীষণ সুন্দর। আজকে আমাদের হাতে সময় নেই, আর হয়তো এখন সেই সময় হয়ও না, সেই কারণে আমরা ট্রিপটা করছি না। পরের বার যখন আসবো অবশ্যই করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা গঙ্গার বুকেই 2 ঘন্টার ঢেউয়ে করে ঘুরে বেরিয়েছি। সেই ভিডিওতেই আমি তোমাদের বলেছি যে আমি প্রচণ্ড জলে ভয় পাই। আমাদের সামনে সুন্দরবনের ট্রিপ আছে, তার আগে 2 ঘন্টা আমাদের হয়তো এই ঢেউ আমাদের সাহসটা জোগাচ্ছে, আমাকে সাহস জোগাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে যে ঠাকুর সবসময় চাইছে যে আমি একদম জলের পাশে থাকি। এখানে ডিপ খাড়া রয়েছে জলটা নিচে, আর পাশে আমি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি। কি সাহস আমার! যেতে যেতে দুটো পুকুর দেখলাম, দুটো কেন আরো বড় আছে, এরকম জল নড়ছে। হাইব্রিড মাগুর চাষ হয়েছে এখানে, কত বড় বড় চাষ। আমরা এখন দাঁড়িয়ে আছি কার্গিল সি বিচে, আর কার্গিল সি বিচ মানে হচ্ছে সানসেটের সময়। আজকে প্রচণ্ড মেঘ করে আছে, তবুও সূর্যি মামা আমাদের নিরাশ করেনি। খুব হালকা হলেও আমরা সানসেট দেখতে পাচ্ছি। এখানকার বালিটা না সাদা বালি নয়, বেশ কালো বালি, অনেকটা বিদেশ বিবুই মনে হচ্ছে। যাই হোক, এখন পরন্ত বিকেলে আমাদের মতো আরও অনেক মানুষরা এসেছে এখানকার জল, এখানকার সমুদ্র, এখানকার সানসেট এনজয় করার জন্য। তবে একটা প্রশ্ন আমাদের মাথায় আসলো যে এই সি বিচে কার্গিল সি বিচ বলা হয় কেন? কালো বালির জন্য না অন্য কোনো কারণ আছে? টোটো দাদাকে জিজ্ঞেস করাতে দাদা বললেন যে এখানে আগে ক্যাম্প ছিল মিলিটারির, তো সেই হিসাবে এখানে কার্গিল নাম করা হয়েছে। এই সি বিচের পাশে প্রচুর বোল্ডারের একটা সুন্দর স্টেপ ছিল, যেটা না আমফানে পুরো ধ্বংস হয়ে গেছে। সত্যি প্রকৃতি এমন, প্রকৃতি গড়ায় প্রকৃতিই ভাঙে। তো তবুও এটা খুব সুন্দর জায়গা। তোমরা বকখালি আসলে অবশ্যই কার্গিল সি বিচে একবার ঘুরে যেও। শান্ত সমুদ্রের মধ্যেও কিন্তু সানসেট ভীষণ সুন্দর লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, আর ওই যে কর্নারে ওটা হচ্ছে জম্বুদ্বীপ। জানো তো বন্ধুরা, জম্বুদ্বীপকে নো ম্যানস ল্যান্ড বলা হয়। ওখানে কোনো মানুষ থাকে না এবং ওখানে কাউকে যাতায়াতও করা যায় না। তবে অনেকে বলে না জম্বুদ্বীপ যাচ্ছি, ট্রাভেল করে আসছি। আসলে মাঝি দাদারা জম্বুদ্বীপের বেশ কাছাকাছি নিয়ে যায় লঞ্চে করে, সেটা ফ্রেজারগঞ্জ থেকে ছাড়ে। আর তোমরা যদি ট্রাভেল করতে চাও ফ্রেজারগঞ্জে এসে কথা বলো, তোমাদেরকে নিয়ে যাবে। মাথা পিছু 200 টাকা কি 190 টাকা করে নিয়ে যায়। এখানে একটা জিনিস দেখলাম যে মেইন রোডটা ছাড়া বাই লেন, মানে যেখান দিয়ে টুরিস্টরা ঘুরবে সেই রাস্তাগুলো কিন্তু ঠিক নেই, যেটা আমার মনে হয় করা উচিত।
বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের বাড়ির সামনে। তবে কথিত আছে এটা কিন্তু আসলে ফ্রেজার সাহেবের বাড়ি নয়, এটা তার নায়েবের বাড়ি। ফ্রেজার সাহেবের বাড়ি আরও একটু আগে ছিল, কিন্তু কালক্রমে সমুদ্রের তলায় এটা তলিয়ে গেছে। ইভেন এর আগে আরও একটাও বাড়ি ছিল, সেটাও কিন্তু আমফানে ভেঙে গেছে। এটা কিন্তু আপাতত টিকে রয়েছে, জানি না কতদিন টিকে থাকবে। তোমরা যত তাড়াতাড়ি পারো আসো, একবার এসে দেখা করে যাও এই বাড়িটার সাথে, কারণ পরে হয়তো এটাও আর টিকে থাকবে না। কয়েকদিন আগেও কিন্তু সামনে একটা বাড়ির ভগ্নাবশেষ ছিল, সেটা কিন্তু এখন সেটাও নেই। সরকার এখন সামনে একটা বাঁধ করে দিয়েছে, আরও দর্শনীয় স্থান করে দিয়েছে, মানে ট্যুরিস্টরা আসে আরও অ্যাট্রাক্ট হতে পারে, আরও সুন্দরভাবে তাদের এনকারেজ করতে পারে, এন্টারটেইন হতে পারে। কোনো একজন শিল্পী এই ফ্রেজার সাহেবের বাড়ির সামনে তার একটা ছবি এঁকেছিলেন, সেটাও এখন প্রায় লুপ্ত প্রায়, তবুও যতটুকু দেখা যাচ্ছে খুব ভালো লাগছে। চলো তোমরা ভালো করে ফ্রেজার সাহেবের নায়েবের বাড়ি বা ফ্রেজার সাহেবের বাড়িটা দেখে নাও। এই বাড়িটা কিন্তু দোতলা বাড়ি রয়েছে। ফ্রেজারগঞ্জে এখনো অনেক রাস্তার কাজ বাকি আছে, স্পেশালি টোটো স্ট্যান্ড থেকে বাঁধে যাবার রাস্তা। তবে এখানে তোমরা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারো, তার জন্য রয়েছে বেশ কয়েকটি ফুড স্টল, যেখানে তোমরা মনের মতো খাবার দাবার পেয়ে যাবে। বকখালি ইকো পার্কে, যেটা এই মুহূর্তে একটু পপুলার যাচ্ছে, তো একবার গিয়ে দেখি। কিন্তু অন্ধকার কিন্তু হয়ে গেছে, আমরা লাইট জ্বালিয়েছি ঠিকই, বাইরে পুরো মেঘ পড়েছে, অন্ধকার, যাই না আমরা এই লাস্ট পয়েন্টটা কতটা কি ভালোভাবে দেখতে পারবো। ডে লাইট একদম অফ। ইকো পার্ক এখন জলের তলায়, কেননা এখানে পুরো ভেতরে দেখার মতন বলতে কিছুই নেই এই পার্ক ছাড়া। এই পার্কটা এখন পুরো জলের তলায় রয়েছে, তো সেই কারণে আমরা ঢুকছি না। বাট তোমরা জল কমে গেলে এসে একবার ভিজিট করেছো। তোমার নামটা বলো পুরো। আমার নাম সুব্রত কান্ডার। আমাদের চ্যানেলের নাম যদি পড়ে, তা তুমি কি তাদেরকে কোনো ডিসকাউন্ট দেবে? পুরো একদম নিজের মতন করে, নিজের ফ্যামিলির মতন করে গাইড দিয়ে আচ্ছা আমি একদম তাদেরকে সুন্দরভাবে ঘুরে যাবো, কারণ আপনাদের নিয়ে আমাদেরকে চলা, আপনাদের নিয়ে আমাদেরকে চলতে হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই বকখালির সাইট সিনের ভিডিও, আর সাথে এই নতুন জায়গার খোঁজ। এরকম নতুনত্ব ভিডিও একমাত্র এই ভ্রমণ জুটি চ্যানেলেই তোমরা পাবে। আমাদের চ্যানেলের একটাই মোটো, তোমাদেরকে সঠিক গাইড করা, যাতে তোমরা ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা বা কোনো ধরনের ভুলভ্রান্তির শিকার হতে না পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের এই ভ্রমণ জুটি চ্যানেলে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা, হ্যাভ আ গুড ডে।